বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের ৩৭তম পর্ব। কণ্ঠ দিয়েছেন অধরা হাসান, আনোয়ারুল আলম সজল, শামীম আল মাহমুদ, মার্শিয়া রহমান, নাফিজ রেদওয়ান শান্ত, MM হাসান অনি, জাহান অরণ্য। সঙ্গীত আয়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের ৩৭তম পর্ব। তিনতলার ব্যালকনির একেবারে শেষ টেবিলটা খালি পেয়ে গিয়েছিল অসীম। সরু এক ফালি প্যাসেজের মতো জায়গায় পরপর টেবিল পাতায় যে ফ্যানটির দরকার হয়েছে তার অবস্থান ওই টেবিলের শেষে, ফলে ঝড়ের মতো হাওয়ায় দীপার চুল উড়িয়ে দিচ্ছিল বারে বারে। নাজেহাল হয়ে সে বলল, আমি এদিকে মুখ করে বসবো। ওরা চেয়ার বদল করল। টেবিলে টেবিলে ছেলে মেয়েদের কথা বলার শব্দ এক হয়ে সামুদ্রিক গর্জনের মতো শোনাচ্ছে। বাঁদিকে তাকাতেই পুরো দোতলার মেঝে জুড়ে থাকা টেবিলগুলো এবং মানুষের মাথা দেখা যাচ্ছে। দীপা দেখল অনেকেই চোখ তুলে তাদের দিকে তাকিয়ে আছে। খাবারের অর্ডার দিয়ে অসীম একটু ঝুঁকে এলো। এখন হাওয়ার ঝাপটা সরাসরি লাগছে তার মুখে। দীপার পেছন থেকে ওটা আসায় সে দুহাতে কানের পাশের চুল চেপে রইল। একটু অসুবিধে হলেও আরাম লাগছে এভাবে বসতে। অসীম জিজ্ঞেস করল, তারপর তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? দেখাতে। মানে? আমার বন্ধু কিরকম স্বভাবের, তার চেহারা কিরকম। বি সিরিয়াস অসীম। আমি তো সিরিয়াস হয়েই আছি। দেখিয়ে কি লাভ হবে? কি ব্যাপার বলো তো? গ্লোরিয়ার মৃত্যু তোমাকে বদলে দিয়ে গেল নাকি? এবার তোমাকে আমি বুঝতে পারছি না। তবে দেখো, এখনই বুঝতে পারছো না। বুঝতে চাই। দীপা চট করে সিদ্ধান্ত নিল। সে বলল, অসীম, তোমাকে আমার খুব ভালো বন্ধু বলে মনে হয়। তুমি কখনো মুখে বলনি সরাসরি তুমি আমাকে চাও। অসীম কোনো কথা না বলে মাথা দোলালো। সে চায়। কিভাবে? আশ্চর্য, যেভাবে পুরুষ নারীকে চায় স্ত্রী হিসেবে। কবে? আর বছর ৩-৪ অপেক্ষা করতে হবে, আমাদের পড়াশোনা শেষ হলেই। শেষ হবার পর যদি আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না হয়? বোকার মতো কথা বলো না। এদেশে বেকারের সংখ্যা যতই বাড়ুক, দুজনে একসঙ্গে ভেসে বেড়াবো না। তুমি কল্পনা করতে পারো আমি পড়াশোনা শেষ করে না খেয়ে মরছি? দীপা হাসল। ভালাই সাট, তা কি ভাবতে পারি? তোমার ব্যাপারটা কি বলো তো? অসীমের প্রশ্নের জবাব দেওয়ার আগেই বেয়ারা মোগলাই পরোটা নিয়ে এলো। নুন মরিচ ছড়িয়ে তার একটা ছোট টুকরো মুখে ফেলে দীপা জবাব দেয়, খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তারপর বলছি। এই যে আমি তোমার সঙ্গে বসে খোলা রেস্টুরেন্টে মোগলাই পরোটা খাচ্ছি, তা চা বাগান তো দূরের কথা, জলপাইগুড়ি শহরেও ভাবতে পারতাম না। তুমি যখন ওখানে নেই তো ভাবার কি দরকার? দীপা জবাব দিল না। চুপচাপ খাওয়া শেষ করল, জল খেল, তারপর বলল, অসীম, তুমি জানো আমি আইএসএ বসবো? বসলেই যে তুমি সুযোগ পাবে তার কি স্থিরতা আছে? এখন পর্যন্ত কটা মেয়ে আইএএসে সুযোগ পেয়েছে? পেয়েছে। তুমি খবরের কাগজ পড়োনি? হ্যাঁ, একজন, নামটা ভুলে গিয়েছি। রমা মজুমদার।
কিন্তু তুমি নিজে কি করে নিশ্চিত হলে যে পাবে? আমি আর হাঁটতে রাজি নই। আর মানে? আমি জীবনের শুরুতেই ভাগ্যের কাছে বড় রকম হেরে গিয়েছিলাম অসীম। সেই হারের পর আমার মাস্টার মশাইয়ের কথাই একমাত্র আদর্শ। আমাকে ভাগ্যের বিরুদ্ধে লড়াই করেই জিততে হবে, কখনো পেছনে ফিরে তাকাবো না। আমি তোমার কথা বুঝতে পারছি না। তোমাকে কিভাবে বলি? সহজভাবে, যেভাবে মানুষ কথা বলে। দীপা চোখ তুলে তাকালো। আমার মা মারা গিয়েছিলেন আমি জন্মানো মাত্র। মানুষ হয়েছে মাসি এবং মেসোমশাইয়ের কাছে, তাদেরই মা বাবা বলতাম এতদিন। আমার নিজের বাবাকে আমি কখনো চোখে দেখিনি। তুমি কি এর জন্য দুঃখিত? একদম না। তাহলে আমারও কিছু এসে যায় না। দীপা কিছুক্ষণ অসীমের দিকে তাকালো। অসীম চোখ সরালো না। দীপা খুব নিচু গলায় জিজ্ঞাসা করল, তোমাদের বাড়িতে কোনো বিধবা মহিলা আছেন? অসীম ঝুঁকে এলো। হাওয়ায় শুনতে পেলাম না, জোরে বলো। দীপা প্রশ্নটা আবার উচ্চারণ করল। অসীম মাথা নাড়ল। আছেন পিসিমা। তিনি কি মাছ, মাংস, ডিম এগুলো খান? রঙিন শাড়ি পরেন? মাথা খারাপ? কার? মানে এদেশের বিধবাদের ওসব বললে তারা পাগল হয়ে যাবে। তাই? আমি তোমার রহস্য বুঝতে পারছি না। এসব প্রশ্ন করছো কেন? তোমার পিসিমা যদি পাগল না হয়ে যান? দেখো, ছেলেবেলা থেকেই আমি তাকে ওইভাবে দেখতে অভ্যস্ত। অন্য কোনো ছবি আমি ভাবিনি। ভাবনি কেন? স্রেফ অভ্যেস। আচ্ছা ধরো, তিনি যদি ওইসব নিয়ম যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তার না মানেন, তুমি কি মানতে পারবে? পিসিমার ব্যাপারের সঙ্গে তুমি আমি কিভাবে জড়িত হচ্ছি? আমার প্রশ্নের জবাব দাও আগে, বলছি। অসীম চোখ বন্ধ করল, করে হেসে ফেলল। সত্যি কথা হলো, মানতে পারছি না বললে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। আবার উল্টোটা ভাবতে স্বস্তি পাচ্ছি না। দীপা খুব খুশি হল। অসীম এভাবে সত্যি কথা বলবে সে আশা করেনি। সে ঠিক করে নিল অকপট হওয়াই এক্ষেত্রে উচিত কাজ হবে। এই সময় কফি এলো। বেয়ারা ব্যবহৃত প্লেটগুলো তুলে নিয়ে গেল। কফির গরম কাপ টেনে নিয়ে দীপা বলল, চা বাগানের বাড়িতে আমরা কখনো কফি খাইনি। অসীম বলল, কফি বাগানের লোকেরাও চা খেতে উৎসাহী নয় হয়তো। দীপা হাসল, একটু মাথা ঝাঁকালো, তারপর বলল, জানো অসীম, আমি যখন ছোট, সেই 11-12 বছর বয়সে যাদের আমি মা, বাবা, ঠাকুমা বলতাম, তারা আমার ভালোর জন্য খুব বড় লোকের একমাত্র ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। খুব সহজ গলায় কথাগুলো উচ্চারণ করল সে। অসীম কফিতে চুমুক দিতে গিয়ে যেন ছ্যাঁকা খেল। চট করে সোজা হয়ে বসল সে। তার দুই চোখ মুখে বিস্ময় ঠিকরে বেরোচ্ছে। কিছুক্ষণ কথা বলতে পারল না অসীম, যেন তার নিঃশ্বাসও বন্ধ হয়ে গিয়েছে। দীপা দেখল টেবিলে রাখা হাত কাঁপছে। সে আবার কথা শুরু করল। বিয়ে হয়েছিল। চা বাগান থেকে আমায় নিয়ে আসা হলো জলপাইগুড়ি শহরে। 2 দিন 1 রাত কাটল কাল রাত্রি আর নিয়মকানুন মেনে। ওই বয়সেই আমার বোধবুদ্ধির কথা নিশ্চয়ই অনুমান করছো। তারপর এলো ফুলশয্যা। যার সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছিল তার শরীরে অল্প বয়সেই মৃত্যু বাসা বেঁধেছিল। তাকে দিয়ে কোনো মতে একটি সন্তান উৎপাদন করে নিতে পারলেই বংশ রক্ষা হয়, এমন চিন্তা ছিল। হঠাৎ কানে হাত দিয়ে চাপা গলা চিৎকার করে উঠল অসীম, আহ, আমার আর শুনতে ভালো লাগছে না, প্লিজ। না, শুনতে তোমাকে হবেই। একটা বিভৎস রাতের স্মৃতি আমার জন্য রেখে ছেলেটি সকালবেলায় হাসপাতালে গেল। না, তার শরীরে এমন শক্তি ছিল না যা দিয়ে সে তার বাবার ইচ্ছে পূর্ণ করবে।
এখনো চোখ বন্ধ করলে একটি ক্লিপ পুরুষের গোঙানি শুনতে পাই। সমস্ত শরীর ঘিন ঘিন করে ওঠে। আমি কুমারী অবস্থায় পালিয়ে এসেছিলাম চা বাগানে, আর আমার স্বামী মারা গিয়েছিল সেই দিনই হাসপাতালে। আমি বিধবা হলাম বিয়ের 72 ঘন্টা কাটতে না কাটতেই। প্রথম দিকে বিধবার যা যা করণীয় তাই আমাকে করতে বাধ্য করা হয়েছিল। সে এক ভয়ঙ্কর জীবন। কারা বাধ্য করেছিল? আমার হিতাকাঙ্ক্ষীরা। মজার কথা হলো, শ্বশুরবাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলাম আমি, কিন্তু এই সমাজ আমাকে বিধবা বলে যাবে আমৃত্যু। শ্বশুরবাড়ির কেউ আজ বেঁচে নেই, আমার কারো কাছে কোনো দায় নেই। এই বলে থেমে গেল আচমকা দীপা। থামলে যে? দায় নেই কথাটা সত্যি নয় অসীম। অন্তত একজন মহিলার কাছে আমি দায়গ্রস্ত, যাকে আমি ঠাকুমা বলি, যার পাশে শুয়ে শৈশব, বাল্যকাল এবং কৈশোর কাটিয়েছি। অসীম কি বলবে প্রথম বুঝতে পারছিল না, শেষ পর্যন্ত সে বলতে পারল, দীপাবলি, তুমি চমৎকার একটা গল্প শোনালে। গল্প পরে উঠবে, আমার মতো একটা সাধারণ ছেলের ভালোবাসায় আটকে থাকতে তুমি চাও না, কিন্তু এই ভাবনাটা মুখ ফুটে বলনি কেন এতদিন? কেন আমাকে এড়িয়ে যাওয়ার জন্য একটা মিথ্যে গল্প সাজাতে হলো? অসীমের গলার স্বর এতটা উঁচুতে উঠেছিল যে পাশ দিয়ে যাওয়া কয়েকজন দাঁড়িয়ে পড়ল। দীপা কি করবে বুঝতে পারছিল না। অসীমকে খুব ক্ষিপ্ত দেখাচ্ছে, যে কেউ বুঝবে যে খুব একটা গোলমাল হয়েছে। সে শুধু বলতে পারল, তুমি ভালোভাবে কথা বলো অসীম, আমি কোনো গল্প শোনাইনি। আমি তোমাকে বিশ্বাস করি না। হঠাৎ? এটা বানানো গল্প। খামোকা তোমাকে গল্প বলতে যাব কেন? আচ্ছা, তুমি আমার সঙ্গে হোস্টেলে চলো, প্রমাণ পেয়ে যাবে সেখানে। কিসের প্রমাণ? অসীম নড়ছিল না। দীপা দেখল ভিড় বাড়ছে, এখানে দাঁড়িয়ে থাকা আর উচিত হবে না। সে কথা না বলে হাঁটতে শুরু করলো। এই সময় পেছন থেকে হাঁটার পর অসীম জিজ্ঞেস করল, হোস্টেলে গেলে তুমি আমাকে কি দেখাবে? হোস্টেলের খাতায় আমার বাবার উপাধি মুখার্জি দেখতে পাবে। সেটা অসম্ভব নয়, তিনি তোমার নিজের বাবা ছিলেন না। হচকচিয়ে গেল দীপা, কখনো ব্যাপারটা তার মাথায় আসেনি। অসীম হাসল। তুমি বরং অন্য কোনো জোরদার কিছু প্রমাণ হিসেবে দাও যা আমি বিশ্বাস করতে পারি। ধরো বিয়ের কার্ড, ওই সময় তোলা ছবি টবি। দীপা মাথা নাড়ল। যে ব্যাপারটা ভুলে যেতে চেয়েছি প্রাণপণে, তার স্মৃতি সঙ্গে নিয়ে বেড়াবো এমন ভাবছো কি করে? আর এরপর বিশ্বাস করো অসীম, প্রমাণ দিয়ে সম্পর্ক জিয়ে রাখার কোনো ইচ্ছে আমার নেই। দেখা হলে কথা বলবো, বন্ধু না হোক, পরিচিতের সঙ্গেও তো লোকে কথা বলে। চলি। দীপা পা বাড়ালো। ওর কেবলই মনে হচ্ছিল অসীম তার পেছনে আসছে। দূরত্ব বাড়াবার জন্যে সে জোরে পা চালালো। না, সে কোনোভাবে অসীমকে দোষী করতে পারছে না। একটা ভালো লাগা তৈরি হয়েছিল। অসীম সেটাকে ইতোমধ্যেই ভালোবাসায় নিয়ে গিয়েছিল। প্রায় নিঃশব্দে সে ব্যাপারটাকে মেনে নিতে বলেছিল। ওরা কখনো মুখ ফুটে উচ্চারণ করেনি ভালোবাসি, কিন্তু সেটা ব্যবহারে অপ্রকট তো ছিল না। এই অবস্থায় অসীমের ধারণা তো খুব স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে সে আর 5টা মেয়ের মতো স্বাভাবিক, অবিবাহিতা। কিন্তু এই ভালো হলো, বিদ্যাসাগর মশায়ের কথা ছেড়ে দেওয়া যাক। বরং দেবেন্দ্রনাথ ঠাকুর চাননি তার পরিবারে বিধবা বউয়ের পুনর্বিবাহ হোক। সেই মানসিকতা আজও অসীম এবং অসীমদের মতো প্রগতিবানরা যদি বয়ে বেড়ায়, তাহলে কিছু করার নেই। গত 80 বছরে কবে, কে, কোথায় বিধবা বিবাহ করেছিল বলে আজ দেশে সেটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়াবে, এমন আশা করা বোকামি। বরং একটা গভীর খাদের একদম কিনারা থেকে সে ফিরে আসতে পারল বলে অসীমকে ধন্যবাদ দেবে সে। নিজের সঙ্গে এসব কথা বলতে বলতে সে হেদোয়ায় চলে এলো। এখন বিছানা টানছে তাকে। নিজের বিছানায় ওপর হয়ে অনেকক্ষণ শুয়ে থাকতে পারলে আর কিছু চাই না তার। না হলো সুভাষচন্দ্র তাকে হাত উঁচিয়ে দাঁড়াতে বলছেন, কিন্তু সুভাষচন্দ্র ওখানে দাঁড়িয়ে কেন? ওর পাশে একজন মধ্যবয়সী মহিলা। ইদানিং খোঁজ খবর করা সুভাষচন্দ্র একদমই ছেড়ে দিয়েছেন। ট্রাম বাস দেখে
রাস্তা পেরিয়ে সামনে এসে দাঁড়ালেন তিনি। অনেকক্ষণ এসেছি। কোথায় গিয়েছিলি? শুনলাম কে খুন হয়েছে বলে, নাকি আজ কলেজ বন্ধ ছিল? হ্যাঁ, একটু দরকারে বেরিয়েছিলাম। হুটহাট কলকাতা শহরে বেরোনো ঠিক নয়, লোকে বাঙাল ভাববে। বাঙাল? হ্যাঁ, পাকিস্তান থেকে আসা রিফিউজি। এদেশের মেয়েরা অমন হুটহাট বের হয় না। প্রচণ্ড রাগ হয়ে গেল দীপার, কিন্তু সে কিছু বলার আগেই সুভাষচন্দ্র গলা নামিয়ে নিচু স্বরে বললেন, তোর হোস্টেলের গেট পেরিয়ে ভেতরে ঢুকে আত্মাবাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। পুলিশে পুলিশে ঠিক ঠিক করছে। দারোয়ান বলল যে মেয়েটা খুন হয়েছে সে নাকি তোর ঘরেই থাকতো। দেখিস পুলিশে ছুলে কিন্তু 36 ঘা। ভাবনাটা এক লহমায় ঘুরে গেল। পুলিশ হোস্টেল এসেছে তদন্ত করতে, কিন্তু বাইরে কোনো গাড়ি দেখতে পাচ্ছে না তো। ওরা নিশ্চয়ই জেরা করবে তাকে। করলে ক্ষতি কি? গ্লোরিয়া সম্পর্কে সে যা জানে বলে দেবে। সুভাষচন্দ্র বললেন, তোর সঙ্গে জরুরি কিছু কথা ছিল। কোথায় বসে বলা যায় বলতো? গেস্ট রুমে আসুন। দূর, পুলিশের সামনে কথা বলবো কি করে? বলতে বলতে সুভাষচন্দ্র মুখ তুললেন। কি কিছু চাই ভাই? অনেকক্ষণ দেখছি দাঁড়িয়ে আছো এখানে। দীপা মুখ ফেরাতেই অসীমকে দেখতে পেল। অসীম সেখানে দাঁড়িয়ে হাসল। হ্যাঁ, দীপাবলির সঙ্গে একটু কথা আছে। সুভাষচন্দ্র দীপাকে জিজ্ঞেস করলেন, কিরে চিনিস নাকি? হ্যাঁ, কলেজে পড়ে। নে, কি কথা বলবে বলছে সেরে নে, তারপর আমরা বলবো। দীপা কিছু বলার আগেই অসীম মাথা নাড়ল। না না, আমার সময় লাগবে, আপনারাই বরং শেষ করে নিন। সুভাষচন্দ্র গম্ভীর হয়ে গেলেন। হ্যাঁ, দিস ইজ নট গুড। রাস্তায় দাঁড়িয়ে কথা বলা তোর বাবাও মানে অমরনাথ মুখার্জিও পছন্দ করতেন না। দীপা ঘুরে দাঁড়ালো। অসীম, আর কি কোনো জরুরি কথা থাকতে পারে? অসীম নির্দ্বিধায় মাথা নাড়ল। হ্যাঁ। দীপা কি করবে বুঝে উঠল না। সেই সময় দারোয়ান গেট থেকে বেরিয়ে এলো। দীপাকে দেখতে পেয়ে সে তরবর করে বলে উঠল, আরে দিদি, পুলিশ আপনাকে খুঁজতে ছিল। দীপা সুভাষচন্দ্রকে বলল, তোমরা গেস্ট রুমে এসে বসো, আমি আসছি। সে সোজা গেট পেরিয়ে ঢুকে পড়ল। ঠিক ঠিক করা পুলিশ নজরে এলো না। সুপারের ঘরে দুজন পুলিশ অফিসার বসে আছেন। তাকে দেখতে পেয়ে সুপার বললেন, এই যে তুমি এসে গেছো। এরা তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চায়। এর নামই দীপাবলি বন্দ্যোপাধ্যায়। দীপা তৃতীয় চেয়ারটিতে বসতেই একজন অফিসার জিজ্ঞেস করলেন, আপনি আর গ্লোরিয়া কি একই ঘরে থাকতেন? হ্যাঁ। ও কেন বর্ধমানে গিয়েছিল জানেন? না, আমি জানতাম ও শান্তিনিকেতনে গিয়েছে। তা মেয়ে হিসেবে ও কেমন ছিল? ভালো। কিরকম ভালো? বাঙালিদের মতো স্বভাব চরিত্র ছিল না, তাই না? বাঙালিদের স্বভাব বলতে আপনি কি বোঝাতে চাইছেন? প্রশ্নটা শোনা মাত্র দুই অফিসার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে নিলেন। এবার দ্বিতীয়জন প্রশ্ন করলেন, গ্লোরিয়াকে কেন খুন করা হলো এই ব্যাপারে আপনি কি কোনো সূত্র দিতে পারেন? আমি জানি না। ও মদ সিগারেট খেত, পুরুষ বন্ধুদের সাথে ঘুরতো? মদ খেত না, সিগারেট খেতে দেখেছি। ওর দেশের কিছু ছেলের সঙ্গে নিশ্চয়ই ওর বন্ধুত্ব ছিল। তাদের কারো সঙ্গে ওর সম্পর্ক কিছুদিন আগেই ভেঙে গিয়েছিল। কিরকম সম্পর্ক? মনে হয় তাকে গ্লোরিয়া ভালোবাসতো। গুড। কি নাম তার? আমি জানি না। কেন? ও আমাকে বলেনি, আর কারো ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করতে যায়নি। আচ্ছা, মেয়ে হিসেবে কেমন ছিল? ভালো। প্রথম প্রথম ভাষা এবং অভ্যেসগুলো আলাদা বলে কিছুটা অসুবিধা হতো আমার, কিন্তু পরে মনে হয়েছে ও খুব সোজা ধরনের মেয়ে। কোনো দুষ্ট চক্রের সাথে তার সম্পর্ক ছিল বলে মনে হয়? না, থাকলেও আমি জানি না। গ্লোরিয়াকে আপনি এসে এখানে প্রথম দেখেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ির মেয়ে আর ও জাম্বিয়ার মেয়ে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে আবার বিরক্ত করব। এখন আপনি যেতে পারেন। মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে দাঁড়িয়ে পড়ল দীপা। একজন অফিসার বলছেন, খুব শক্ত মেয়ে তো। এই বয়সে এই উত্তর আশা করাই যায় না। সুপার বললেন, হ্যাঁ, মেয়েটি একটু অন্যরকম। অন্যরকম মানে?
অফিসারের গলায় কৌতূহল। খুব সিরিয়াস টাইপ মেয়ে থাকে, ঠিক ওই রকম। দীপা আর দাঁড়ালো না। গেস্ট রুমে এসে দেখল সুভাষচন্দ্র আর সে মহিলা পাশাপাশি বসে আছেন। সে পৌঁছানো মাত্র সুভাষচন্দ্র বললেন, খুব বদ ছোকরা, কমিউনিস্ট নাকি? কার কথা বলছেন? আরে, যে তোর সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিল, কথা শুনে তো মনে হয় না ও ওই দেশের। মুখে মুখে তর্ক করছিল। খুব বিরক্ত দেখাচ্ছিল তাকে। কোথায় গেল অসীম? অসীম? ওর নাম অসীম। ঘুরে আসতে বলেছি। এখানে হুটহাট ছেলেরা চলে এলে দেখা করতে দেয়? মেয়েদের হোস্টেলে নিয়মকানুন নেই? এখন ভিজিটিং আওয়ার্স চলছে। কি ব্যাপার বলুন? দীপা বসল। সেজন্যই তো এলাম, কিন্তু এই পুলিশের ঝামেলা চুকেছে। হ্যাঁ। বাহ, চিন্তা হচ্ছিল খুব। এক ঘরে ছিলি, মেম সাহেব, তার উপর নিগ্রো, স্বভাব চরিত্র এদের খুব একটা ভালো হয় বলে তো শুনিনি। মামা, আমার শরীর ভালো নেই। আপনি কি বলতে এসছেন বলুন। সুভাষচন্দ্র মহিলার দিকে তাকালেন। মহিলা বললেন, হ্যাঁ, ওকে অনেকক্ষণ আটকে রেখেছি আমরা। তোমার নাম খুব মিষ্টি। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। মানে মামা এখনো পরিচয় করিয়ে দেননি। কিছুটা বিস্ময় নিয়ে বলল দীপা। সুভাষচন্দ্র একটু আড়ষ্ট হলেন। মানে পরিচয় করিয়ে দেওয়ার তো সুযোগই পাইনি। ইনি হচ্ছেন তোমার মা। একে প্রণাম করো। হচকচিয়ে গেল দীপা। বিস্ময়ে এসে কথা বলতে পারল না। সুভাষচন্দ্র মাথা নাড়লেন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। অঞ্জলি সম্পর্কে তোমার মাসি হয়, তাকে তুমি মা বলতে। আসলে তোমার গর্ভধারিণী গত হওয়ার পর তোমার জন্মদাতা বিভাগী হয়ে যান। পরে যখন সংসারী হন তখন একেই বিয়ে করেন। তার মানে ইনি যেহেতু তোমার জন্মদাতার স্ত্রী, তাই একেই মা বলে ডাকা উচিত। নাও, প্রণাম করো।